আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিওয়ান বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট বিডি। আমরা বিপিএল নিয়ে আমাদের পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আজকের যে ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, নোয়াখালী এবং রাজশাহীর যে ম্যাচটা, এবং দর্শকদেরকে আমরা এইটুকু জানিয়ে দিতে চাই যে আমরা বারবার একটা কম্পিটিটিভ বিপিএল আশা করছি, এবং যদি বলি যে এই ম্যাচটাও আমাদের আশা ছিল যে একটা ভালো কোনো কম্পিটিটিভ একটা ম্যাচ হবে, কিন্তু ওই ঘুরে ফিরে একটা সাদামাটা ম্যাচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং এই সাদামাটা ম্যাচ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, আপনি বলছিলেন যে এরকম একটা ম্যাচ অ্যানালাইসিস করতে গেলে আসলে কি পয়েন্ট কিংবা ভালো কিছু বলার থেকে আসলে কোথায় দুর্বলতা এটা বলাটা ইজিয়ার হয়, কিন্তু যদি থাকে না মন থেকে আকর্ষণ পাওয়াটা খুব কষ্টকর হয়। তো আপনার কাছে জাস্ট শুরুতে জানতে চাই যে এই টাইপের ম্যাচগুলা মানে কেন ঘটতেছে? কোয়ালিটি প্লেয়ারের অভাব। আপনি রাজশাহী ওয়ারিয়র্স একবারে এক কথায় দুটো টিমের মধ্যে পার্থক্যটা খুব বেশি। রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে আপনি দেখবেন তাদের টপ অর্ডার বলেন, তাদের বোলিং অ্যাটাক বলেন, এটার সাথে নোয়াখালী এক্সপ্রেসের আপনি ম্যান টু ম্যান অ্যানালাইসিস করবেন, দেখবেন যে বেশিরভাগ প্লেয়ারের ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপোজারটাই নেই। তো সেই ক্ষেত্রে আপনার কম্পিটিটিভ হওয়া তো কিছুটা কঠিন হবে, এবং এটাই হয়েছে। মোরওভার আজকে খেলাটা অনেক চ্যালেঞ্জিং একটা কন্ডিশনে হয়েছে, সেখানে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা জাস্ট সারেন্ডার্ড টু দ্য অকেশন, যদি সহজ কথা বলতে চাই। দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে নোয়াখালী টসে জিতে 124 রানে 8 উইকেট হারায়, এবং জবাবে 17 ওভার 5 বল 125 রানে 4 উইকেটে তারা জয়ের লক্ষ্যে পৌঁছায়। এবং যদি বলি দুইটা ম্যাচেরই একটা কমন জায়গা হচ্ছে 17 ওভার 5 বলে জয়ের লক্ষ্যে পৌঁছায় দুইটা দলই। রাজশাহী যেমন 17 ওভার 5 বলে জয়ের লক্ষ্যে পৌঁছেছে, রংপুরও সেম ভাবেই। সো আমরা প্রতীক ভাইয়ের কাছে যেতে চাই। প্রতীক ভাই, আপনি বারবার একটা কথা বলছিলেন যে রাজশাহী কেন রিপন মন্ডলকে ইনক্লুড করছে না, রিপন মন্ডলকে কেন করছে না। রিপন মন্ডলকে কিন্তু ইনক্লুড করলো, ম্যান অফ দ্য ম্যাচ হলেন, এবং আগুন ঝরা বোলিং আমরা দেখেছি। আমি আগে রিপন মন্ডল সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হানান ভাই বোধহয় আমার মনের কথা শুনতে পেরেছেন, মেবি হয়তো ভাই আমাদের শো দেখছে। যাই হোক, তো আসলে এই ধরনের উইকেটে রিপন মন্ডল খুবই কার্যকর বোলার, যেখানে আসলে বাড়তি বাউন্স থাকবে, কিছুটা ক্যারি থাকবে এবং সিম মুভমেন্ট থাকবে, যে ধরনের উইকেটে রিপন মন্ডল এখানে একজন আদর্শ বোলার। আব্দুল গাফার সাকলেনকে আমি ছোট করে বলছি বিষয়টা তেমন না, বাট যেখানে দলে একটি মাত্র জায়গা রয়েছে, আপনার হাতে অপশন দুটো, আব্দুল গাফার সাকলেন এবং রিপন মন্ডল, এই ধরনের কন্ডিশনে অবশ্যই আপনাকে রিপন মন্ডলকে খেলাতে হবে, এবং উনি কিন্তু আসলে তার স্বাক্ষর রেখেছেন। খুবই দুর্ভাগ্য তার, আজকে 5টা উইকেট উনি পেতে পারতেন। মেহেদি রানার ক্যাচটা যদি স্লিপে পিক করা যেত তাহলে 5 উইকেট উনি শিকার করতে পারতেন, বাট ওভারঅল রিপন মন্ডল আজকে দুর্দান্ত বোলিং করেছে। 13 রান দিয়ে 4টা উইকেট, ভেরি ইমপ্রেসিভ বোলিং। হ্যাঁ, এবং তার মধ্যে একটি 4 হয়েছে হায়দার আলী, যেটা উনি কাউ কর্নার দিয়ে আর কি ইয়র্কার বেসিক্যালি ডিগ আউট করেছিলেন, ওটা আসলে 4 হয়ে যায়, না হলে তার মানে 4 ওভার 9 রানে 5 উইকেটও হতে পারত, 5 উইকেট হতে পারত। আমরা একটু স্কোর কার্ডের কথা যদি বলি, যে নোয়াখালীর এই যে 3টা ম্যাচ আমরা দেখলাম, 3টা ম্যাচেই কিন্তু ব্যাটিং এর যে কোলাপস করাটা, মানে থাকে না একটা সার্টেন অ্যামাউন্টের রান স্কোর বোর্ডে না করলে আসলে বোলাররা কি করতে পারেন, এবং প্রতিটা ম্যাচে কিন্তু সেম কন্ডিশন। তাহলে কোচ তো দেখছেন যে আসলে আমাদের এটা দরকার, এবং আমরা যদি কোচিং প্যানেলের কথা বলি, কোচিং প্যানেলে কিন্তু আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচ কিন্তু তাদের টিমে আছেন, এবং তালহা ভাই বোলিং লাইন আপ দেখছেন। তাহলে প্রবলেমের জায়গাটা কি আসলে নোয়াখালীর রিক্রুট করা, নাকি নোয়াখালীর আসলে এই প্রবলেমগুলো আগে থেকেই আছে, কিংবা মেন্টালিটি এখনো পর্যন্ত সেট হয়নি, কিংবা টিম কম্বিনেশন সেট হয়নি? কোনটা টিম কম্বিনেশন এখানে একটা ইস্যু। দেখেন, আমরা যখন ইনিশিয়ালি নোয়াখালী এক্সপ্রেস টিমটা অ্যানালাইসিস করছিলাম, সেখানে আমরা জনসন চার্লসকে এক্সপেক্ট করেছি, আমরা কুসাল মেন্ডিসকে এক্সপেক্ট করেছি, সৌম্য সরকারকে এক্সপেক্ট করেছি, মোহাম্মদ নাবিকে এক্সপেক্ট করেছি। এখন আপনিই বলেন, এই 4 জন প্লেয়ার যদি ব্যাটিং লাইন আপে ইনকর্পোরেট হতেন তাহলে তো টিমটা পুরো অন্যরকম লাগতো। এবং আমি কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস খুব দুর্দান্ত একটা টিম হয়েছে এবারকার আসরে, কিন্তু এই কি প্লেয়ারগুলো তো নেই এখানে। তাহলে এখন কি করার রয়েছে? আপনি দেখেন, তাদের মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী অনেক, হায়দার আলী, তাহলে 3 জনই প্রায় একই রকমের ব্যাটার, একটু স্লগ করে খেলতে পছন্দ করেন। কেউ কিন্তু ওই ইনিংসটা
তে অ্যাঙ্কর রোল প্লে করার মতো ব্যাটার না, তাহলে এখানে ধরে খেলার ব্যাটারের প্রচুর অভাব রয়েছে। বিশেষ করে আজকে যে কন্ডিশনে খেলা হয়েছে এখানে কিন্তু আপনার একটু কাম অ্যান্ড কম্পোজড মেন্টালিটি নিয়ে ব্যাটিং করতে পারে এমন ব্যাটারের দরকার ছিল। আপনি টপ অফ দি অর্ডার শুধুমাত্র মাস সাদাকাতকে দেখবেন, যে যিনি আসলে কিছুটা তার টেকনিক রয়েছে এই ধরনের ট্রিকি কন্ডিশনে সার্ভাইভ করার জন্য। হাবিবুর রহমান সোহান বরাবরের মতো আজও হতাশ করেছেন। সাব্বির হোসেন, মানে ওনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছে, আই ডোন্ট থিঙ্ক হি বিলংস টু দিস ফর্ম অফ ক্রিকেট। বিপিএল খেলার মতো ক্যাপাবিলিটি ওনার রয়েছে কিনা এটা নিয়ে আমার সিরিয়াস লেভেলের ডাউট রয়েছে, কারণ আমি ওনার খেলা লাস্ট 3টা সিজন খুব ভালো মতো ফলো করেছি। একবার উনি দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন, একবার দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন, এবার উনি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলছেন। কোনো ম্যাচে বা 3টা সিজনে কোনো ম্যাচে হি হ্যাজেন্ট ইভেন স্কোর্ড আ সিঙ্গেল 50, কোনো ম্যাচে বোলিং করে উনি 2-এর অধিক উইকেট পাননি। তো এরকম একজন ক্রিকেটারকে অটো চয়েসের মতো প্রতি ম্যাচে খেলানো হচ্ছে। আজকে আবার সৈকত আলী খেলেননি, তো সৈকত আলী কিন্তু সাব্বির হোসেনের চেয়ে বেটার ব্যাটার। তো আমি জানি না আসলে যে বিহাইন্ড দ্য স্ক্রিন আসলে তাদের কি কথা হচ্ছে অফ দ্য ফিল্ড, মানে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা কেমন, তবে মানে পার্সোনেলের মানে কারেক্ট পার্সোনেলের অভাবে এই স্কোয়াডটাতে রয়েছে, এটা তো খুব এভিডেন্ট হচ্ছে। আমরা একটু রাজশাহীর ব্যাটিং এবং বোলিং এর কথা যদি বলতে চাই, ওভারঅল রাজশাহীর টিম নিয়ে আমরা অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে কথা বলছিলাম। ফার্স্ট ম্যাচটা ভালো খেললো, সেকেন্ড ম্যাচটাও কিন্তু খারাপ খেলেনি, কিন্তু আসলে জয়টা পাইনি। তো ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে এই রাজশাহী টিমটা কি আসলে কত দূর যাচ্ছে আপনার এক্সপেকটেশন? প্লে অফ তো অ্যাটলিস্ট তাদের খেলা উচিত, যেহেতু এবার টিম সংখ্যায় মাত্র 6টা, তার মধ্যে নোয়াখালী এক্সপ্রেস অলরেডি দে আর স্ট্রাগলিং, চট্টগ্রাম রয়্যালসও স্ট্রাগল করছে, বাকি 4টা টিম হয়তো খুব ইজিলি গো থ্রু করবে প্লে অফে। এখানে আসলে বিপিএলটা অনেকটা মেরে একটা ভাব হয়তো চলে আসতে পারে। তো কোয়ালিটি ফরেনার্স আসলে আনতে হবে, ইটস হাই টাইম ফর নোয়াখালী এক্সপ্রেস অ্যান্ড চট্টগ্রাম রয়্যালস। এখন যদি আমরা দুটো টিমই দেখি, আজকে দেখেন 2টা টিমেরই কিন্তু অলমোস্ট সেম প্ল্যানিং ছিল। প্রথম ম্যাচ দেখে হয়তো ডিসিশন নিয়েছেন তারা যে বাড়তি ফাস্ট বোলার খেলানো হবে, সেটা বিলাল সামিকে নোয়াখালী এক্সপ্রেস ইনক্লুড করেছে একজন ব্যাটার কমিয়ে, এবং সন্দীপ লামিচানেকে সরিয়ে হুসেন তালাতকে ইনক্লুড করা হয়েছে তার ফাস্ট বোলিং অ্যাবিলিটির জন্য। তাহলে দেখেন দুটো টিমের স্টাডি কিন্তু ঠিক আছে। 2টা দলই অপর পক্ষকে ফাস্ট বোলিং এর মাধ্যমে ঘায়াল করার চেষ্টা করেছে। ভাগ্যগুণে রাজশাহী ওয়ারিয়র্স টসে জিতেছে এবং আসলে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার্সরা আর্লি এক্সপোজড হয়েছে। এখন আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতার দিক থেকে নোয়াখালী এক্সপ্রেসের পেসাররা পিছিয়ে ছিলেন। আপনার তানজিম হাসান সাকিব ছিলেন, এপাশে বিনুরা ফার্নান্ডো ছিলেন, হুসেন তালাত ছিলেন। পক্ষান্তরে আপনি যদি নোয়াখালী এক্সপ্রেসের দিকে যান, একমাত্র হাসান মাহমুদ ছাড়া ওরকম ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া কিন্তু কোনো বোলার নেই। তাহলে আপনি যখন মাত্র 124 রান করলেন, আমি খুব মানে আমার উপর বিশ্বাস রেখে বলি, আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর বিশ্বাস রেখে বলছি, এই ম্যাচে কিন্তু আজকে নোয়াখালী এক্সপ্রেসের সুযোগ ছিল ম্যাচে কামব্যাক করার, এবং সাহেবজাদা ফারহানকে হাসান মাহমুদ যখন শুরুতে ফিরিয়ে দেন তখন সুযোগটা আরও প্রকট হয়। কিন্তু অ্যাপার্ট ফ্রম হাসান মাহমুদ, নিদার রেজাউর রহমান রাজা নর বিলাল সামি ওয়াজ এবল টু বোল অন দ্য কারেক্ট লাইন অ্যান্ড লেন্থ। সেই জন্য কিন্তু আসলে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম পাওয়ার প্লেতে আসলে ম্যাচটা নোয়াখালীর হাত থেকে ছিনিয়ে নিয়েছে। উইকেটে প্রচুর সাহায্য ছিল, বাড়তি বাউন্স ছিল, সুইং ছিল, কিন্তু তারা দুজন আসলে এই ধরনের উইকেটে কোন লাইন এবং লেন্থ মেনটেন করে বোলিং করতে হবে এই জিনিসটা পিক করতে পারেনি। না হলে কিন্তু নোয়াখালী এক্সপ্রেস আজকে যে স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে, মোটামুটি ম্যাচটা জয় না করতে পারলেও কম্পিটিটিভ হওয়ার অনেক সম্ভাবনা ছিল। আমি শেষের দিকে একটু জাস্ট জানতে চাই, নাজমুল হোসেন শান্ত কেমন দেখতেছেন? প্রথম ম্যাচটা ভালো করেছেন, সেকেন্ড ম্যাচে কিছুটা স্ট্রাগল করতে দেখেছি। আজকেও কিন্তু উনি স্ট্রাগল করেছেন, বল আনইভেন বাউন্স ছিল, বাড়তি বাউন্স ছিল, ওনার গ্লাভসে 2বার বল লাগেন, উনি আঘাত পান। এটা ইন্ডিকেট করে যে বলের মানে উইকেটে বলের বাউন্স উনি প্রপারলি জাজ করতে পারছিলেন না, এবং তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত তাদের দুজনকে আজকে দ্রুত ফেরানো যেত যদি বিলাল সামি এবং রেজাউর রহমান রাজা হাসান মাহমুদকে যোগ্য সাপোর্ট দিতে পারতেন। তো টুর্নামেন্টটা কেবল শুরু, বাংলাদেশের ব্যাটারদের যেমন পারফরমেন্স দেখছি তাতে রাইজিং স্টার বা খুব গ্লোরিফাইড কিছু যদি পয়েন্ট থাকে, তার মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটিং এই পর্যন্ত আমাদের প্রাপ্তির খাতায় যদি থাকে, তো আসলে পুরোটা টুর্নামেন্ট তাদেরকে কন্টিনিউ করতে হবে। আশা করি তারা মানে যেভাবে খেলছেন এটা কন্টিনিউ করবেন এবং বিপিএল থেকে আমরা তাদেরকে আরো ভালোভাবে ফিরে পাবো। একবারে লাস্টের দিকে জানতে চাই যে 2 দলের কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট আপনি আশা করছেন? ফরেন ক্রিকেটার্স আনতে হবে, কোয়ালিটি ফরেন ক্রিকেটার 2 দলের জন্য নাকি নোয়াখালী এক্সপ্রেসের জন্য? রাজশাহী ওয়ারিয়র্স তো
মোরালেস ওকে, রিপন মন্ডলকে তারা আজকে খেলিয়েছেন, এখন আকবর আলীকে শুধু খেলাতে হবে, তাহলে দলটা দুর্ধর্ষ হবে। যতদিন ইয়াসির আলী চৌধুরী রাব্বি থাকবেন সেই ক্ষেত্রে তাদের মিডল অর্ডারের একটা দুর্বলতা হয়তো থেকে যাবে। আজকে তো রান পেয়েছেন, আজকে রান পেয়েছেন, তবে এটা কিন্তু মানে খুব মিনিংফুল কিছু ছিল না, কারণ যখন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এসেছেন অলরেডি রাজশাহী ওয়ারিয়র্স ওয়ার ক্রুজিং, এবং ওনার উইকেটটাও যদি পড়ে যেত আমার মনে হয় না তাতে খুব সমস্যা হতো, বাকি ব্যাটাররা ম্যাচটা টেনে নিয়ে যেতে পারতেন। তো এমন কোন ইনিংস ছিল না আসলে যেটা নিয়ে তার প্রিভিয়াস ব্যর্থতাগুলো আমরা ঢেকে দিতে পারি। তারপরও যদি রাজশাহী ওয়ারিয়র্স টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে পারসিস্ট করেন, ওনার জন্য তো একটা সুযোগ থাকছে না নিজেকে প্রমাণ করার, বাট আই উড লাভ টু সে আকবর আলী ইন হিজ পজিশন। ওকে, আমরা চাই বাংলাদেশের এই বিপিএল থেকে বাংলাদেশ টিম অনেকগুলো ভালো প্লেয়ার নিয়ে তাদের একটা লুপটা রেডি করে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, সামনে যতগুলো ঘরোয়া লিগ আছে সেই জায়গাতে আরো ভালো কিছু খেলা উপর দিবেন। অলরেডি কিন্তু আমাদের পেস বোলিং লাইনআপটা কিন্তু দুর্দান্ত মনে হচ্ছে, দুর্দান্ত মনে হচ্ছে। বেঞ্চে অনেক পেসার আসছেন, রেজাউর রহমান রাজা আছেন, মেহেদী হাসান রানা ফাস্ট বোলার রয়েছেন, রিপন মন্ডল আজকে অ্যাড হলেন। সিলেট থেকে তো আমরা দেখছি যে দুজনই তো অলরেডি সিলেটের টিমেই খেলছেন, তারাও কিন্তু ভালো করছেন। সো আসলে বর্তমান ক্রিকেটে ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশের কোনো একটা ডিপার্টমেন্ট যদি একদম টপ লেভেলের সাথে ম্যাচ করতে পারে সেটা আমাদের ফাস্ট বোলিং, তো এটা দেখতে ভালো লাগছে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা এখানেই শেষ করছি আজকের ম্যাচ অ্যানালাইসিস। আগামী ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।